ফুটবল মাঠে এই যুবকদের জন্য আমি প্রতিটা এলাকায় আমি চেষ্টা করি ফুটবল মাঠ তৈরি দেওয়ার জন্য, জার্সি দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। এমন কোনো খেলাধুলা সংক্রান্ত কাজ নাই যে কাজগুলো আমি করার চেষ্টা করি না। খেলাধুলাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। ভাই সবাই কথা বললে এমনি বক্তব্যের লাইন হারাই গেছে, ওইদিকে একটু শুনেন। খেলাধুলাকে আমি এমনি অনেক পছন্দ করি, আমার রক্তের সাথে খেলাধুলা মিশে আছে। আমি খেলাধুলা ছাড়া জীবনে কিছুই চিন্তা করতে পারি না, কিন্তু আমার সমস্ত কাজ সবকিছু যতদিন যাবৎ করি সবকিছুই করি ফরিদপুর জেলার যুব সমাজকে একটা সুন্দর কাঠামোতে নেওয়ার জন্য। আমি এইবারও 250-র উপরে ফুটবল মাঠে, শুধু এই এলাকার ছেলে সন্তানকে ফুটবল মাঠে নেওয়ার জন্য 250-র উপরে ফুটবল মাঠে আমি জার্সি থেকে শুরু করে খেলাধুলার যত সামগ্রী লাগে, যেখানে মাঠ নাই সেখানে মাঠ লিজ দিয়ে দিয়েছি, যেখানে মাঠ সংস্কার করা দরকার সেখানে সংস্কার করে দিয়েছি। এই কাজগুলো আমি নির্বাচনের জন্যই শুধু করি না, এই কাজগুলো আমি করি আমার জীবনের যত ইনকাম, যত টাকা আমি ইনকাম করি এর ম্যাক্সিমাম টাকা আমি ফরিদপুর জেলার 9টা উপজেলার প্রতিটা প্রান্তরে অলিতে গলিতে শুধু আপনাদের সন্তানদের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য, মাঠে ফিরিয়ে আনার জন্য, মসজিদে নেওয়ার জন্য আমি এই কাজগুলো সবসময় করে থাকি, যেন আমার ফরিদপুরের যুবকরা তারা যেন সুন্দর একটা ভবিষ্যৎ তারা তৈরি করতে পারে। এটা আমার পরিবার এবং আমি বছরের পর বছর যাবত এই কাজগুলো করে থাকি। ঠিক ইনশাল্লাহ আমি এমপি হই অথবা না হই, এই কাজগুলো আমাদের সব সময় জারি থাকবে। ঠিক এইবারও আপনারা অনেকেই জানেন আমি নির্বাচনের মাঠে সম্পূর্ণ ভিন্ন ধারার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। অনেক প্রার্থী নির্বাচনের ক্যাম্পেইনের সময় গেট করেছে, অফিস করেছে, তারা বিভিন্ন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তাদের মধ্যে ছিল, কিন্তু আমি একটা কাজ সবচেয়ে বেশি করতাম। আমি শুধু চিন্তা করতাম আমি কখন আমি আমার মায়ের কাছে যাব, কখন আমি আমার বোনের কাছে যাব, কখন আমি আমার ভাইয়ের কাছে যাব, কখন তাদেরকে আমি বুকে টেনে নিব, কখন তাদের দুঃখ দুর্দশার আমি সাথী হব। এই জন্য ফরিদপুর 4-এর প্রতিটা অঞ্চলে প্রতিটা ইউনিয়নে আমি যখন গিয়েছি তখন আমি কোনো না কোনো উন্নয়নমূলক কাজ নিয়ে গিয়েছি, নয় চোখের ক্যাম্প নিয়ে গিয়েছি, হাজার হাজার গরিব দুঃখী মানুষকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছি, যেন তারা তাদের সুন্দর পরিবারকে চোখ দিয়ে দেখতে পারে, যেন তারা কোরআনের আয়াত সুন্দর করে পড়তে পারে, যেন তারা পৃথিবীর আলোকে এই পৃথিবীটাকে যেন তারা সুন্দরভাবে দেখতে পারে। এর জন্য আমার পরিবার আজ পর্যন্ত 40,000-এর বেশি গরিব অসহায় মানুষকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে ফরিদপুর জেলার ফরিদপুর 4-এর বেগ পরিবার ছাড়া একক পরিবার হিসেবে বাংলাদেশে দেখাতে পারবেন কিনা এটা আমার জানা নাই, থাকতেও পারে। অরাজনৈতিক সংগঠন হিসেবে আমার পরিবার আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন আজকে 1990 সাল থেকে আজ পর্যন্ত শুধু এই অঞ্চলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার জন্য এই কাজগুলো বছরের পর বছর যাবৎ আমরা করে যাচ্ছি। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। মানিক যদি আমাকে ভোট দেয় তারপরে সেবা বিদ্যমান থাকবে, ভোট যদি নাও দেয় তারপরে সেবা বিদ্যমান থাকবে। কারণ হচ্ছে আমি এবং আমার পরিবার মানুষ জন্মগ্রহণ করে অনেকে স্বর্ণের চামচ মুখে দিয়ে, আমার ভাই বোনদের জন্মগ্রহণ হয়েছে মায়ের পেট থেকে আমরা বের হয়েছি মানবতার চামচ মুখে দিয়ে। মানুষের কল্যাণ ছাড়া, মানুষের উন্নয়ন ছাড়া, এই এলাকার উন্নয়ন ছাড়া আমাদের কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা মাথায় আনতেই পারি না। এটাই হচ্ছে আমার পরিবার এবং আপনাদের শিক্ষা। আমি এমপি হওয়ার আগেই এই অঞ্চলে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হসপিটাল এমন কোনো প্রতিষ্ঠান নাই এই অঞ্চলে আমরা করি নাই, সবকিছু করা হয়েছে আপনাদের জন্য। ইনশাল্লাহ আপনারা আপনাদের সন্তানকে এই মাটিতে, আমার জন্ম আমার ল্যাংটাকাল থেকে শুরু করে আমি আজ পর্যন্ত এই মাটির প্রতিটা এলাকায় প্রতিটা অলিতে গলিতে আমার পদচারণা, এই এলাকার খাল বিল নদী নালায় আমি গোসল করেছি,
আমি খেলাধুলা করেছি, আপনাদের সাথেই আমি বড় হয়েছি, আপনাদের কোলেই আমি বড় হয়েছি, আপনারাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। সেই ছোট্ট মুজাহিদ আপনাদের সন্তান। যেখানে আপনার বাবার কবর সেখানে আমার বাবার কবর, যেখানে আপনার দাদার কবর সেখানে আমার দাদার কবর। আমি আপনাদের সন্তান, আপনাদের কোল থেকে আমাকে ফেলার কোনো সুযোগ নাই। কারণ সন্তানকে কখনোই কোনো মা, কোনো বাপ, ভাইকে কখনোই ভাই তাকে তার পরিবার থেকে, এলাকা থেকে বিচ্যুতি করতে পারে না, এটা মনে রাখবেন সবসময়। আমি কখনোই একা মনে করি না। যতক্ষণ পর্যন্ত আমার মায়ের আমার সাথে থাকবে, আমার বোন আমার সাথে থাকবে, এই সাধারণ মানুষ আমার সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তিকে আমি ভয় করি না। আপনারা যখন আমাকে ত্যাগ করবেন তখন আমি মনে করবো আমি ঈশ্বর, আমি একা, এই পৃথিবীতে আমার কেউ নাই। যখন আপনারা আমাকে ত্যাগ করে চলে যাবেন, আমি ওইভাবে আপনাদেরকে ভালোবাসি, ওইভাবে আপনাদেরকে আমি কাছে টেনে নেই, ওইভাবে আমার পরিবার আপনাদেরকে ভালোবাসে। এমপি হই অথবা না হই, এবার আপনাদের হাতে বহুত বড় সুযোগ। এই সুযোগ আপনাদের আসবে না। আপনারা নিজের ছেলেকে, এই এলাকার সন্তানকে যদি বিজয়ী করেন, এই মাটি হাসবে, আমার মা হাসবে, আমার বোন হাসবে, আমার বন্ধু হাসবে, আমার চাচা হাসবে। আমি যদি হেরে যাই আপনারা হেরে যাবেন। আমি হেরে গেলে ভাঙ্গা হেরে যাবে, সদরপুর হেরে যাবে, চরপদ্রশন হেরে যাবে। আমি তো হারতে আসিনি ভাই, আমি তো আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের কথা বলার জন্য, এই এলাকাকে সম্মানিত করার জন্য, আপনাদেরকে সাথে নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাই। বাংলাদেশের পার্লামেন্টে 2026 সালে একটা নাম লেখা থাক, ফরিদপুর 4-এর ইতিহাসে প্রথমবারের মতো স্থানীয় কোনো ছেলে ফরিদপুর 4-এর এমপি হয়ে পার্লামেন্টে গেছে। আমরা তো এটা চাইতেই পারি না ভাই? আমরা নিজেরা কি নিজেদের নেতৃত্ব দিতে পারি না? আমি সমস্ত দলের প্রার্থী, আমার কাছে কোনো দল নেই, আমি ইনসাফ করতে এসেছি। আমি এমপি হওয়ার পরে সমস্ত দল, সমস্ত মতের মানুষ, সমস্ত ধর্মের মানুষ এখানে সুন্দরভাবে ব্যবসা করবে, বাণিজ্য করবে, ভাই ভাই সুন্দর সম্পর্ক তৈরি হবে, বিভেদ থাকবে না। আমাদের পরিবার হবে হাসি খুশি মাখা একটা পরিবার। আমরা ঘরের দরজা খুলে যেন ঘুমাতে পারি, মায়ের কোলে একটা শিশু যেরকম নিরাপদ, আমরা ওরকম নিরাপদ ফরিদপুর 4 তৈরি করতে চাই। মুখ দিয়ে নয়, হৃদয় দিয়ে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি, আপনাদেরকে ভালোবেসেছি শুধু ফরিদপুর 4-কে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। ফরিদপুর 4-এর একটা মানুষের যখন বিপদ হয় আমার কষ্ট লাগে, একটা মানুষ যখন মামলার আসামি হয় আমার কষ্ট লাগে, একটা মানুষ যখন ঘর থেকে বাইরে বছরের পর বছর, মাসের পর মাস যখন ঘুমায়, বউ ছাড়া, সংসার ছাড়া, ফুটফুটে বাচ্চা ছাড়া, আমার কষ্ট লাগে। আপনাদের লাগে কিনা আমি জানি না। বুঝতে হবে বিষয়গুলো, যে আপনারা আমার নমিনেশন পেপার বৈধ হওয়ার পরে আমি প্রথমবারের মতো এখানে আসছি। এটা আমার জীবনে একটা অনেক বড় সৌভাগ্য। আমি জানতাম না যেখানে আসার পরে আমার এতগুলো মা আমার জন্য ওয়েট করবে, আমার বোন ওয়েট করবে, আমার সন্তান তুল্য বাচ্চা ওয়েট করবে, এটা আমার জানা ছিল না। এখানে আসার পরে দেখেছি আপনারা, আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। একটা মেয়ে, একটা বউ যখন কোনো সংসারে আসে, ওই সংসারের সমস্ত রহমত নিয়ে আসে, এটা আপনারা বিশ্বাস করেন তো? মনে রাখবেন, যেই ঘরে কন্যা সন্তান থাকে সেই ঘরে রহমতের আলোতে ভরপুর হয়ে থাকে। এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় যিনি ব্যবসায়ী ছিলেন আমাদের নবীর জামানায়, তিনি হচ্ছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উনি ব্যবসা করেছেন। উনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, যে দুটা মানুষ মারা যাওয়ার পরে, এর মধ্যে তার প্রথম স্ত্রী একজন। আজকে আমার সেই মায়ের আমার সামনে বসা, আমরা যে 9 ভাই 1 বোন, 40 জন ফ্যামিলি মেম্বার একসাথে থাকি, এই পরিবারকে সুন্দর করে রাখার যিনি সবচেয়ে বড় দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন আমার বড় ভাবি। আমার মা এখনও জীবিত, কিন্তু আমার বড় ভাবির অনেক বড় অবদান। কারণ আমার মা অনেক বয়স্ক, কিন্তু আমার বড় ভাবি আমাদের এই ভাইদেরকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এবং প্রতিটা কথার, প্রতিটা কাজের আমাদের হিসাব দিতে হয় এখনও আমার বড় ভাই, বড় ভাবি এবং আমার মায়ের কাছে। যার কারণে আমরা ভাবি শাসিত একটা পরিবার, মা শাসিত একটা পরিবার। ভাবি, আমার মা,
তাদের মাধ্যমেই আজকে আমাদের পরিবারটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, নিজের ভাইয়ের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যদি এমপি হয়েই যাই, আমি আবার এখানে আসব। এখানে যেসব মায়েরা আছেন তাদের হাতের পিঠা খাইতে আসবো। হাঁসের মাংস কষায় আলু দিয়ে আমার জন্য রান্না করবেন, ওই মাংসটা এখানে খেতে আসবো। একসাথে আমরা উৎসব করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর একটা কথা হচ্ছে, হুমকি মানে যেই বিষয়টা আসলে আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচনায়, আমি এই কথাটা প্রথমে বলেছি, আমার নির্বাচনের মাঠে নামার পরে আপনাদেরকে কেউ যদি মামলার আসামি করায় কোনো নিরীহ লোককে, আমি ইনশাল্লাহ আমার পরিবার আপনাদেরকে সমস্ত মামলার খরচ থেকে শুরু করে যে কোনো সহযোগিতা আমার পরিবার আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আমি প্রশাসনের সাথে আলাপ করেছি, আপনারা যদি নির্বাচনের মাঠ সুন্দর রাখতে চান, আমাদের 22 তারিখের পর থেকে কোনো ধরনের সাহস দেখানো যাবে না। কোনো স্বতন্ত্র প্রার্থী নিরীহ কর্মীর বাসায় কোনো ডিবি অথবা কোনো পুলিশ অথবা কোনো ধরনের হয়রানি এই ধরনের যদি হয়, আমি প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি মুজাহিদ বেগ নির্বাচন থেকে সাধারণ জনগণ নিয়ে আমি সরে যাব। আপনারা যদি 10% ভোটার উপস্থিতি করতে পারেন তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আমি যদি নির্বাচনে না থাকি, ফরিদপুর 4-এর নির্বাচন মিলান হয়ে যাবে। আপনারা সবাই আফসোস করবেন। আপনি 22 তারিখের পর থেকে আশা করব প্রশাসনকে আপনারা সব দিকে সদয় দৃষ্টি রাখবেন, কারণ আমাদের ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং আমাদের 3 থানার ওসি সহ যারা আছেন নির্বাচনী কাজে জড়িত, আমি জানি আপনারা অনেক জনবান্ধব, আপনারা আমাদের কল্যাণের জন্য এসেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এসেছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং বলেছি, আমার একটা কর্মীকেও যদি আপনারা হয়রানি করেন, একটা কর্মীও যদি আমার হয়রানি হয়, জুলুমের শিকার হয়, আমি মুজাহিদ বেগ বালিশে আরামে ঘুমায় থাকবো না, মনে রাখবেন। আমি হুমকি দেওয়া পছন্দ করি না, এগুলো আল্লাহ পছন্দ করে না। খারাপ কথা বলে আল্লাহ পছন্দ করে না, ঠিক কাউকে অপমান করা এটা আল্লাহ পছন্দ করে না। আমার কথা হচ্ছে, আমি যেহেতু নির্বাচনের মাঠে, আপনাকে প্রতিবেশী বলতেই পারে আপনি মুজাহিদ বেগের কেন করেন। আপনার একটা কথা বলবেন, ভাই আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। উনি আমার এলাকার ছেলে, উনি আমার বন্ধু, উনি আমার ভাই, আমরা এলাকাকে ভালোবাসি, আমরা আপনারটা করব। এখন আমারটা করলে সে পাপী, অন্যেরটা যদি চার্জশিটভুক্ত আসামিও করে সেটা আর কোনো পাপ নাই। এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড হলো ভাই? সমস্ত খারাপ মানুষ যদি অন্যদের করে কোনো দোষ নাই, কিন্তু আমার যদি একটা ফেরেশতা আমার কাজ করতে আসে, সে পাপী, তার বাসায় পুলিশ পাঠাইতে হবে। কথা দিয়ে গেলাম, আপনাদের বাসায় যদি একজনের বাসায় যদি পুলিশ আসে, ডিবি আসে, অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ। আপনারা ওসি সাহেবকে ফোন দিবেন, সার্কেল এসপিকে ফোন দিবেন, পুলিশ সুপারকে ফোন দিবেন। আমি মুজাহিদ বেগ বালিশে ঘুমায় থাকার মানুষ না। আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করি আমার কর্মীকে, আমার সহযোদ্ধাদেরকে, যারা আজকে মুজাহিদ বেগকে এই পর্যন্ত এনেছে। আমার একটা সহযোদ্ধা কষ্ট করে থাকবে আর আমি আরামে বিছানায় ঘুমাই থাকবো, ওই রাজনীতি আমি এখানে করতে আসি নাই। আপনাদের অনুরোধ, আল্লাহর রাস্তায় আপনারা কারো গীবত করবেন না, কোনো প্রার্থীকে ছোট করবেন না, কোনো প্রার্থীর সহযোদ্ধাদেরকে অপমান করবেন না। তারা গালি দিলে আপনারা গালি দিবেন না। আপনাদের আচরণের কারণে আমার ভোট বাড়বে, সুন্দর আখলাকের কারণে আমার ভোট বাড়বে। আপনাদের বাজে আচরণের কারণে ওদের মতো আমার ভোটও কমে যাবে। আপনাদের বাজে আচরণের কারণে আমার ভোট কমুক, আমাকে খারাপ জানুক, এই জিনিসটা আমি চাই না। আল্লাহর রাস্তে আপনারা সুন্দর উৎসব মুখের পরিবেশে নির্বাচনটা যেন হয়, ওই চেষ্টাটা করবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে মাদকের বিষয়টা হচ্ছে, আমি অনেক বছর যাবৎ মাদক নিয়ে কাজ করি। কোনো ছেলে যদি মাদকাসক্ত হয়, তাদেরকে আমি বুকে টেনে নেই, তাদেরকে আমি কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করি, তাদেরকে আমি চাকরি দেওয়ার চেষ্টা করি। ওই মাদকাসক্ত ছেলেকে আমি ঘৃণা করি না। আমি জানি যে ছেলেটা মাদক নেয়, তার পরিবার কত কষ্টে থাকে, তার ওয়াইফ কত কষ্টে থাকে, এটা আমি জানি, এটা আমি দেখি। কিন্তু আমরা সুন্দর একটা পরিবার চাই,
আমি চাই না ওই পরিবারটা নষ্ট হয়ে যাক। যে ছেলেটা মাদক গ্রহণ করে এই এলাকায় যদি এরকম কেউ থাকে, প্রত্যেকটা মানুষ আপনারা তাকে ঘৃণা করেন এবং বলে নতুন মাদক সেবী, ও তো ওই গাছের চিপের মধ্যে মাদক খাইতেছে, ইয়াবা খাইতেছে। আসলে শব্দগুলো আমার ভালো লাগে না। একটা মানুষ এই এলাকার কি গেছে ওই ছেলের কাছে যে বাবা তুই এই কাজটা করিস না, এই যে 10,000 টাকা নিয়ে তুই ঢাকায় চলে যা, অথবা তোকে এই চাকরিটা দিলাম তুই কর, এখানে পারবেন একটা মানুষ হাত উঁচা করতে? পারবেন না। পারছেন শুধু ওই ছেলেকে গালি দিতে, পারছেন ওই ছেলের বউকে অপমান করতে, পারছেন ওই পরিবারকে অপমান করতে। এই সমাজ আমি চাই না ভাই। আর আমি কি করি, আমি হচ্ছে এরকম পাইলে আমি তাকে কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি, মসজিদে নেওয়ার চেষ্টা করি, দিনই আলাপ করি, আল্লাহর কথা বলি। খারাপ কথা তার কাছ থেকে আমি শুনতে চাই না। আমি তাকে একটা সুন্দর সমাজ দিতে চাই। ইনশাল্লাহ আমি যদি এমপি হয়ে যাই, যদি 12 তারিখে এমপি হই, 13 তারিখে মনে করবেন আমার প্রথম অনেকগুলো যুদ্ধের মধ্যে এই একটা যুদ্ধ হচ্ছে মাদক সেবীদেরকে আমার বুকে টেনে নেওয়া। তাদেরকে ঘৃণা করে না, আমার বুকে যত মাদক সেবী আছে সবগুলোকে আমি বুকে টেনে নিতে চাই। তাদের পরিবারের কাছে সুন্দরভাবে ফেরত দেওয়ার জন্য, তার ওয়াইফ যেন পায় যে না মুজাহিদ বেগ হেদায়েত মালিক আল্লাহ চেষ্টা করেছে আমার স্বামীকে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার জন্য। আমি ওই সবাইকে ধন্যবাদ। মা বোনরা যারা আছেন আপনারা অনেক কষ্ট করছেন, আপনারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন আমাকে ঈমান হারা না করে, এবং আমি যেন এমপি হওয়ার পরে আবার এই বাড়িতে আসতে পারি, আপনাদের সাথে আবার সাক্ষাৎ করতে পারি। ওই দিন আমরা শুধু আনন্দ করবো, শুধু আনন্দ করবো। আর যদি হেরে যাই আপনারা আমাকে বুক থেকে ফেলে দিয়েন না, হেরে গেলে ঘৃণা করেন না। সব কিছু আল্লাহর পক্ষ থেকে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই যেখানে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, ফুটবল ছাড়া এই 12 তারিখ পর্যন্ত ফুটবল ছাড়া আর কোনো কথা হবে না, শুধু হবে ফুটবল, ফুটবল, আর কেউ উঠেন না, এখানে আপনারা বসেন। এখানকার যুব সমাজের ধন্যবাদ যারা আমার জন্য এত কষ্ট করেছেন, এখন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ। আর আমার এই উস্তাদজি, আমি অনেক পছন্দ করি মানুষটাকে। আসলে আমি আমার বাবার মতো আলেমদের পাইলে আমি সবসময় তাদেরকে বুকে টেনে নেই। সে কোন দল করে এটা আমার দেখার বিষয় না, সে আলেম। আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে উত্তর দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।